আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে ক্লিপস টোফেলের মিনি টেস্ট 1 শুরু করব আমরা। ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করেছো। এবং আমরা এখন থেকে ক্লিপসের যে মিনি টেস্ট গুলো আছে, প্র্যাকটিস টেস্ট গুলো আছে, একইভাবে ব্যারন্স টোফেলের যে মিনি টেস্ট এবং প্র্যাকটিস টেস্ট গুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। সো সেই পর্যন্ত তোমরা সাথেই থাকবে। আশা করি অনেকগুলো বিষয় নতুন ভাবে জানার চেষ্টা করবে এবং নিয়মগুলো আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। সো সে পর্যন্ত ক্লাসই থাকবে। আর লাইভটাকে তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট করে জানাও এবং লাইভটাকে শেয়ার করে দাও, কারণ সামনের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে তোমাদের নিব আশা করি। সো বন্ধুরাও জয়েন করতে পারবে। লাইভটাকে শেয়ার করে ডান লেখো। যারা শেয়ার করেছো তারা কমেন্টে ডান লিখো এবং আমাকে সব ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্লিপস টোফেল মিনি টেস্ট 1 এর যে পরীক্ষা প্রশ্নগুলো আছে সেগুলো আমরা চলো সরাসরি আলোচনা করব। সো প্রথমেই আমরা আজকের যে আলোচনার যে মৌলিক পার্টটা সেটা একটু দেখো। আমরা এখান থেকে শুরু করব। দেখো, এক নম্বরে দেখো কোথায় আসলে কি এই পিন পয়েন্টিং এরর যেগুলো সেগুলো আসলে তোমাকে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করতে হয়। এই ধরনের প্রশ্নগুলোতে আসলে কোথায় ভুল আছে সেই বিষয়টাকে তোমাকে বের করতে হয়। যেমন এই যে প্রথম অংশটুকু, এই সেন্টেন্সে যে আন্ডারলাইন করা পার্টগুলো আছে সেখান থেকে তোমাকে ভুলগুলো খুঁজে বের করতে হবে যে কোন অংশে ভুল আছে। তাহলে কে কে বলতে পারো দেখি প্রথম এই সেন্টেন্সটার যেটা আমি মানে বোল্ড করে রেখেছি, দেখো তো এখানে কোথায় ভুল আছে। The study of these animals are truly fascinating and many books have been written about them. এই যে চারটা অংশ আন্ডারলাইন করা আছে দেখো, দিস, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে হ্যাভ এবং এরপরে হচ্ছে রিটেন অ্যাবাউট দেম। এখানে কোথায় ভুল আছে কেউ কি বলতে পারবে কমেন্ট করে? ঝটপট কমেন্ট করে কেউ বলতে পারো কিনা দেখো তো। হ্যাঁ, বি তে ভুল আছে, একজন বলেছে বি তে ভুল আছে। গুড, থ্যাংক ইউ। কেন? কারণ হচ্ছে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে, এই ভার্বের সাবজেক্টকে এই যে প্রিপোজিশন দেখতে পাচ্ছ, ঠিক প্রিপোজিশনের আগেরটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে মূল সাবজেক্ট হচ্ছে দেখো দ্য স্টাডি। হ্যাঁ, গুড। তাহলে যেহেতু একটা স্টাডি, তাহলে এই স্টাডি অনুযায়ী আমাদের ভার্বটা হবে, এই স্টাডি অনুযায়ী আমাদের ভার্বটা হবে। স্টাডি যেহেতু সিঙ্গুলার, এই জন্য এই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভার্বটা তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে। এটা এই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে আর না হয়ে তাহলে ইজ হবে, আর না হয়ে ইজ হবে। তাহলে আমরা চলো মূল পয়েন্টে চলে যাই। দেখো এবার আমরা এক নাম্বারে চলে যাব। এক নাম্বারে কোথায় ভুল আছে ঝটপট কমেন্ট করে বলো, একে কোথায় ভুল আছে। Buying clothes are often a very time consuming practice because those clothes that a person likes are rarely on the ones that fit him or her. এই সেন্টেন্স বোঝার জন্য প্রথমেই তোমাকে যে পার্টটাতে আমি নিয়ে যাব বা যে পার্টটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই সেটা একটু খেয়াল করে দেখো। আমি যেটা নিয়ে আলোচনা করতে পারি, আমি একটা সেন্টেন্স লিখবো, বলতে পারবে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, ইজ এ গুড হ্যাবিট, ইজ এ গুড হ্যাবিট। বলো তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই যে আমি একটা সেন্টেন্স লিখেছি দেখো, রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। বলো তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? এটা কি পুরোটা রিডিং বুকস, না বুকস সাবজেক্ট, না রিডিং সাবজেক্ট? এই বাক্যের সাবজেক্ট কোনটা বলো? এই বাক্যের সাবজেক্ট কোনটা বের করার চেষ্টা করো। এবং যারা শেয়ার করেছো লাইভটাকে তারা একটু কমেন্টে ডান লিখো, তাহলে বুঝতে পারবো কে কে তোমরা লাইভটাকে শেয়ার করেছো। বুকস হচ্ছে রিডিং এর অবজেক্ট। গুড। আসলে এই যে গুড হ্যাবিট, আসলে গুড হ্যাবিটটা কে? নিশ্চিত বুকস কখনো গুড হ্যাবিট হতে পারবে না। তাহলে এখানে গুড হ্যাবিট হচ্ছে রিডিং। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রিডিং। হয়তো প্রশ্ন হতে পারে তাহলে রিডিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে কোনটা হ্যাবিট? সেটা হচ্ছে রিডিং। তাহলে বুকস কেন, বুকস কোত্থেকে আসলো? বুকসটা হচ্ছে এই যে রিডিং, এই ভার্বের একটা অবজেক্ট। কারণ এই রিডিং এর মধ্যে দুটি সত্তা আছে মনে রাখবা,
একাধারে সে ভার্ব এবং একাধারে সে নাউন, একাধারে সে ভার্ব এবং একাধারে সে নাউন। যেহেতু সে ভার্ব, সো তার একটা অবজেক্ট থাকতে পারবে, এই অবজেক্ট হচ্ছে বুকস। তার মানে আমি বুকসটা সরিয়ে দিলেও সেন্টেন্সের কখনো মানে মূল যে মিনিংটা, এটাতে কোনো সমস্যা হয় না। যেমন রিডিং ইজ এ গুড হ্যাবিট, তুমি এভাবেও লিখতে পারো, রিডিং ইজ এ গুড হ্যাবিট। ঠিক আছে, রিডিং ইজ এ গুড হ্যাবিট। আবার চাইলে আগের মতোই তুমি এই পয়েন্টটাকে রেখে দিতে পারো। ঠিক আছে, আগের মতো এই পয়েন্টটাকে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে একইভাবে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, খেয়াল করে দেখো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বাইং। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বাইং। যেহেতু বাইং এই বাক্যের সাবজেক্ট, তাহলে ভার্ব নিশ্চিত এখানে আর হবে না, তাহলে এখানে ইজ হয়ে যাবে। কারণ এখানে কাপড় কেনাটা হচ্ছে যে টাইম কনজিউমিং। কোনটা টাইম কনজিউমিং? নিশ্চিত কাপড় না, কোনটা? কাপড় কেনাটা। কেনাটা হচ্ছে টাইম কনজিউমিং। তাহলে এখানে এই বাইং হচ্ছে আসল সাবজেক্ট, এই বাইং অনুযায়ী তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, আর হবে না, এই বাইং অনুযায়ী এখানে ইজ হবে। তাহলে এই বাইংটা হচ্ছে টাইম কনজিউমিং, এই যে বাইংটাকে নির্দেশ করছে দেখো, এ ভেরি টাইম কনজিউমিং। আর এখানে দোজ কেন রাইট? কারণ দোষের পরে প্লুরাল নাউন হতে পারে, এই যে দেখো দোজ প্লুরাল নাউন এখানে দেয়া আছে, দোজ প্লুরাল নাউন। আর এখানে খেয়াল করে দেখো, আর রেয়ারলি, এই রেয়ারলির ব্যবহার সঠিক, কারণ সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, কারণ রেয়ারলি একটা নেগেটিভ শব্দ, তাহলে এই সেন্টেন্সের গ্রামাটিক্যাল ব্যবহারটা সঠিক আছে। সো এখানে ভুল তাহলে হচ্ছে আর। আর আমরা জানি যেটা ভুল সেটাই অ্যান্সার, আমরা জানি যেটা ভুল সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী পার্টে যাব, যে আমার ভুল আর কোথায় আছে। এবার দেখো পরবর্তী পার্টের যে ভুলটি সেটা আমরা বের করব। দেখো 2 নাম্বার ভুলটা ঝটপট দেখি কে কে কমেন্ট করে বলতে পারে 2 নম্বরে কোথায় ভুল আছে, 2 নাম্বারটাতে কোথায় ভুল আছে। 2 নাম্বার কি বিকজ ভুল? আমরা একটু খেয়াল করে দেখি, এটা কি বিকজ অংশ ভুল, নাকি টু মেনিটা ভুল, কনসিডারিংটা ভুল, নাকি এই যে লস্ট দ্য অপরচুনিটি টু লিজ এটা ভুল? আচ্ছা, 2 এর হচ্ছে বি। আচ্ছা গুড, কেন বিটা আবার একটু বলো তো, বিটা কেন ভুল? প্রথম কথা হচ্ছে বিকজ যে সঠিক, এটা একটু খেয়াল করো, বিকজটা কেন সঠিক, এই যে বিকজের ব্যবহারটা কেন সঠিক, কারণ বিকজ একটা ক্লজের আগে বসে। হ্যাঁ, বিকজ একটা ক্লজের আগে বসে, তাহলে এখানে একটা কমা আছে, দেখো এই যে এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে, সো এই বিকজটা সঠিক। কিন্তু বিকজ অফ বসে ফ্রেজের আগে, বিকজ অফ বসে ফ্রেজের আগে, বিকজ বসে ক্লজের আগে, বিকজ অফ বসে ফ্রেজের আগে, বিকজ বসে ক্লজের আগে, তাহলে এখানে ক্লজের আগে এটা ব্যবহার করা হয়েছে, সো এটা সঠিক। আর এখানে একটা নতুন গ্রামার নিয়ম লিখে নাও, এটা কিন্তু অনেকেই আমরা জানি না, নতুন একটা গ্রামার নিয়ম লিখে দিচ্ছি তোমাদের, এটা একটু খেয়াল করে দেখো। স্পেন্ড একটা নতুন গ্রামারের নিয়ম লিখে দিচ্ছি, অনেকেই এই নিয়মটি জানো না তোমরা। স্পেন্ড এর পরে যখন টাইম অথবা মানি থাকে, একটা নতুন নিয়ম লিখে নাও। আগের ক্লাসগুলোতে সাধারণত আমি এই বিষয়টি তুলে ধরিনি বা বলিনি। টাইম অথবা মানি এরপরে যখন কোনো ভার্ব আসে, তখন ওই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। এটা গ্রামারের আরেকটা নিয়ম লিখে দিচ্ছি আমি, এটা একটু ঝটপট লিখে নাও, খাতায় লিখে নিতে পারো। যে স্পেন্ড এবং ওয়েস্ট আরেকটা ভার্ব আছে, তবে স্পেন্ড দিয়ে আমি পড়াচ্ছি। স্পেন্ড এর পরে যখন কোনো টাইম অথবা মানি থাকবে, তখন এরপরে ভার্বের সাথে আইএনজি। একটা নতুন জিনিস শিখে নাও, স্পেন্ড এর পরে টাইম এবং মানি, তারপরে যখন ভার্ব আসবে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি। তাহলে আই স্পেন্ড 3 আওয়ার্স হতে পারে, বা আই স্পেন্ড $3 হতে পারে, বা 300 টাকা হতে পারে। তাহলে এই যে দেখো এখানে বিষয়টা খেয়াল করে দেখো, এই যে এই পয়েন্টটাতে একটু খেয়াল করো, যে দেখো এখানে কি আছে, দেখো স্পেন্ড, এই যে স্পেন্ড এখানে দেয়া আছে, দেখো স্পেন্ড এর পরে কিন্তু টাইম আছে, যে টাইম আছে দেখো, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, কনসিডারিং, কনসিডারিং। তাহলে এই বিষয়টাতে গ্রামাটিক্যাল কোনো ভুল নেই এই অংশটাতে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে সেটা কিন্তু আমাদের এখন বের করতে হবে। তো চলো আমরা সেই বিষয়টা একটু বের করি, তাহলে ভুলটা কোথায় আছে। একটা নতুন জিনিস, তাহলে এখানে কনসিডারিং এর ব্যবহারে কোনো ভুল নেই, তাহলে কনসিডারিং এর ব্যবহারে কোনো ভুল নেই। ভুলটা হচ্ছে এই যে টু মেনি দেখতে পাচ্ছ তোমরা, ভুলটা হচ্ছে টু মেনি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা জানবো, এই যে টু মেনি টাইম হবে না, কারণ টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এটা হয়ে যাবে টু মাচ টাইম, টু মাচ টাইম। হ্যাঁ, অনেক সময় যে আমরা বলি 2 টাইমস, 3 টাইমস, মেনি টাইমস, মেনি টাইমস মানে হচ্ছে অনেক বারকে ইন্ডিকেট করবে, অনেক বার গুলোকে বোঝাবে, যেমন অনেক বার, সো মেনি টাইমস, তখন আমরা ব্যবহার করতে পারবো মেনি টাইমস। কিন্তু এখানে টাইমটা হচ্ছে সময়, এখানে টাইমটা হচ্ছে সময়। যদি টাইমটা সময় হয়
তাহলে কখনোই সেটা মেনি হবে না, সেটা হয়ে যাবে মাচ। সো এটা এই হয়ে যাবে মাচ টাইম। আর কনসিডারিং যে গ্রামাটিক্যালি রাইট, তার ব্যাখ্যাটা আমি তোমাদের দিয়ে দিলাম। নতুন একটা গ্রামার স্ট্রাকচার লিখে দিয়েছি, স্পেন্ড এবং এরপরে টাইম এবং মানি, তারপরে ভার্বের সাথে আইএনজি। আর এটা পাস্ট টেন্স, তাহলে তারা দ্য স্টুডেন্টস, এই যে দেখো স্টুডেন্টস লস্ট, হারালো, কি হারালো? দ্য অপরচুনিটি, কি করতে? টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট, টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট। তো আশা করি বুঝতে পেরেছো। আবার একটু বলছি, যারা লাইভটা দেখছো, যারা তোমাদের ভালো লাগছে তারা একটু লাইভটাকে শেয়ার করে দাও, যারা আরো বন্ধুরা যাতে দেখতে পারে। তো আশা করি তোমাদের কাজে লাগবে। এই পয়েন্টগুলো আমি ভেঙে ভেঙে ব্যাখ্যা করে দিচ্ছি, প্রতিটি নিয়ম আমি আলাদাভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। এটা তোমাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। সামনের যে অ্যাডমিশন টেস্ট গুলো আছে সেগুলো তো, অথবা গ্রামাটিক্যাল স্কিল চেঞ্জের জন্য বা তোমার ইয়ের জন্য, গ্রামাটিক্যাল স্কিলকে তোমার ভালো করার জন্য এই পিন পয়েন্টিং এরর হচ্ছে অনেক কিছু আছে আর কি। একই বাক্যে ক্রিয়া রিপিটে দিয়ে যাচ্ছে আইএনজি যুক্ত হয়, ফারুকি ওমর, এই কথাটা ভুল। দুটি ভার্ব থাকলে যে ধারণা হয়, তাহলে আমরা অনেকেই বিষয়টি জানি না। দুটি ভার্ব থাকলে সেটা বেস ফর্ম হতে পারে, সেটা ইনফিনিটিভ হতে পারে, সেটা আইএনজি হতে পারে। এটা হচ্ছে বাচ্চাদের পড়ালেখা। বাচ্চাদের যেভাবে আমরা বলি যে দুটি ভার্ব থাকলে আইএনজি হয়ে যায়, কথাটি পুরোপুরি ভুল। এটা নন ফাইনাইট ভার্বের, ঠিক আছে, কিন্তু নিয়ম যেটা আমি লিখে দিয়েছি এটাই কারেক্ট। কিন্তু সেই সূত্রটা আমাকে জানতে হবে। আমি তিনটি দেখাচ্ছি যে আমাদের দেশে যে আমরা যে ভুল বিষয়টা জানি যে দুটি ভার্ব থাকলে আইএনজি হয়, কথাটি ভুল। কারণ আমি কি বলছি, যখন আমি বলছি হি অ্যাডভাইস, তার মানে অবশ্যই আমাকে এটা নিয়ম ফলো করতে হবে। এটা অনেকেই বলে, না জেনে আন্দাজে বললে হবে না, নিয়মগুলো বুঝতে হবে। যেমন হি অ্যাডভাইস মি, এখানে যখন আমি আরেকটা ভার্ব ব্যবহার করব, হি অ্যাডভাইস মি টু গো, হি অ্যাডভাইস মি টু গো, এখানে কিন্তু আমি ইনফিনিটিভ ব্যবহার করছি। ঠিক আছে, এটা কিন্তু আমরা কি ব্যবহার করছি? এখানে ইনফিনিটিভ ব্যবহার করছি, এক নাম্বার বিষয়। আবার সেম ভার্বটাই দেখো, যখন অ্যাডভাইস এর পরে এই নিয়মটা দেখো, এটা আমরা কি পাচ্ছি? হি অ্যাডভাইসড এর পরে গোয়িং, এখানে কিন্তু আবার আমি আইএনজি ব্যবহার করব, অর্থাৎ যখন আমি মিটা দিব না, তখন আমি এই ভার্বের সাথে আবার আইএনজি ব্যবহার করব। ঠিক আছে, আমাকে আইএনজি ব্যবহার করতে হবে। আবার সেম কথা এখানে কি হতে পারে, যে আমরা বেস ফর্ম হতে পারে, যেমন আমরা পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা বেস ফর্ম ব্যবহার করি। ঠিক আছে, যেমন হি মেক্স মি লাফ, হি মেক্স মি লাভ, এখানে কিন্তু আমরা বেস ফর্ম ব্যবহার করছি। সো দুটি ভার্ব থাকলেই যে সবসময় আইএনজি, কথাটি পুরোপুরি ভুল। আর আমি ইনশাল্লাহ কোনো নিয়ম নিশ্চিত না হয়ে, কোনো রেফারেন্স না দিয়ে, আমি সাধারণত এই ধরনের নিয়মগুলো অন্তত আমি ক্লাসে বলি না। কোন নিয়ম বানিয়ে ইনশাল্লাহ আমার রেকর্ডে নাই, কোন নিয়ম বানিয়ে আমি বলার চেষ্টা করি না। তার মানে অবশ্যই কোনো না কোনো বইয়ের রেফারেন্স থেকেই কথাগুলো বলা বা এই জিনিসগুলো জানা আর কি। তাহলে এই বিষয়গুলো একদিনের বিষয় না এটা। সো আশা করি আমার 200 ম্যাজিক রুলস এর মধ্যেও এই বিষয়গুলো দেয়া আছে এবং নিয়মগুলো আছে বলেই আমি নিয়মগুলো তুলে ধরছি আর কি। এখানে বাড়তি কোনো নিয়ম নয়, যেটা আসলে আমি জানি না বা না জেনে এটা বলছি সেটা নয়। সো ধারণাটা পুরোপুরি ভুল, আমরা দুটি ভার্ব থাকলে যে আইএনজি হবে, কথাটি ভুল। তাহলে এখানে কেন আইএনজি হয়েছে? হ্যাঁ, এটা অবশ্যই এখানে টু প্লাস ভার্ব হতে পারতো, এখানে বেস ফর্ম হতে পারতো। তাহলে কোন নিয়ম এখানে আমি আইএনজি দিলাম, সেই নিয়মটা কিন্তু আমি তুলে ধরেছি। স্পেন্ড এবং ওয়েস্ট এই দুটি ভার্ব এই নিয়মের মধ্যে পড়বে, টাইম, মানি এবং ভার্বের সাথে আইএনজি। আরো বিষয় আছে, যেমন লাই ভার্বের সাথে আবার আলাদা নিয়ম আছে, লাই, স্ট্যান্ড, এই ভার্বগুলোর সাথে আলাদা নিয়ম আছে। ঠিক আছে, তোমরা যারা 200 ম্যাজিক রুলস আমার এই বইটি পড়ো, সেখানে দেখবে যে আমি অনেক ব্যতিক্রম নিয়মগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করেছি, বা আমার যে এইচএসসি ম্যাজিক আছে সেখানেও আমি চেষ্টা করেছি যে রেফারেন্স সহ সে গ্রামারের নিয়মগুলো তুলে ধরার জন্য। সেখানে কিন্তু আমি বানিয়ে কোনো নিয়ম দেওয়ার চেষ্টা করিনি, এবং আমার নেচারেও এই জিনিসটা নেই যে অনেকদিন রিসার্চ করে গবেষণা করে যে পয়েন্টগুলো পাই সেই পয়েন্টগুলো আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি। সেই কথাগুলো মাথায় রাখবে এটা। না, এটা হচ্ছে নির্দিষ্ট কিছু ভার্ব আছে দুইটা দিলেই রাইট হবে, কিছু ভার্ব আছে দুইটা দিলেই রাইট হবে ডেফিনেটলি। সেগুলো মানে যখন বিতর্কের বিষয় আসবে তখন সেটা আলাদা আসবে। সেটা সব ভার্ব না, সেটা নির্দিষ্ট কিছু ভার্ব আছে যেখানে আমি দুটিই দিতে পারবো, তাহলে আমি নিয়মগুলো আলাদা আলাদা করে দিয়েছি, কিন্তু নিয়মগুলো কিন্তু আমি পারফেক্টলি আলাদা করে দিয়েছি, রিফাইন করে দিয়েছি। সো সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। সো আজকে যেহেতু আমার বিতর্কের বিষয় না, যদি এটা নিয়ে বিতর্ক থাকে তাহলে আমি আরেকদিন ক্লাস নিয়ে দেখাবো যে আসলে কোন বিষয়টি কি। তাহলে আমরা জানি যে কিছু নির্দিষ্ট ভার্ব আছে, সো এই ভার্বগুলোর সাথে টু এবং আইএনজি দুটিই বসতে পারে। এবং আমি দেখাচ্ছি, যেমন তোমরা যদি মনে করো
যে লাইকের ক্ষেত্রে, যেমন আমি লাইক বলছি, তাহলে লাইকের ক্ষেত্রে আবার দুটি হতে পারে। আই লাইক, যেমন আই লাইক টিচিং, তাহলে আন্দাজ আমি শুধু আইএনজি কেন বলবো যে দুটি ভার্ব থাকলে আইএনজি বসে? অবশ্যই আমাকে নিয়ম মেনে চলতে হবে, নিয়ম জানতে হবে। এটা হচ্ছে যে আমরা গ্রামে অনেক সময় স্টুডেন্টরা ভালো করে বুঝে না, এই জন্য এক কথায় স্টুডেন্টদের খুব শর্টকাটে কিছু টেকনিক শিখিয়ে দিই যে দুটি ভার্ব থাকলেই তোমরা আইএনজি দিয়ে দিবে। কথাটা ভুল, তাদেরকে শিখাতে হলে পারফেক্টলি শিখাতে হবে। তাহলে আই লাইক টিচিং, আই লাইক টু টিচ, বোথ আর গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো, সো এখানে কিন্তু দুইটাই রাইট। তাহলে আমাকে এটা বলতে হবে যে এটা দুইটাই রাইট, এই ভার্বের ক্ষেত্রে দুটি গ্রামাটিক্যালি রাইট। তাহলে দুটো ভার্ব থাকলে যে আইএনজি কথাটা বলবো না, তাহলে কখনো আইএনজি হতে পারে, কখনো টু হতে পারে, কখনো আবার রিডিউস ক্লজে ভি3 হতে পারে, কখনো ভার্বের বেস ফর্ম হতে পারে, কখনো বিন ইনফিনিটিভ হতে পারে, বেয়ার ইনফিনিটিভ হতে পারে, অনেক নিয়ম আছে, ঠিক আছে। ওকে, নেক্সটটাতে যাচ্ছে আমি। যদি কারো এই ধরনের প্রবলেম থাকে সো আমাকে ইনবক্স করো, আমি ইনশাআল্লাহ ওগুলো নিয়ে রেফারেন্স সহ কথা বলবো। সো আমরা পরেরটাতে যাচ্ছি। তাহলে না, যেহেতু একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, আমি অ্যাভয়েড করে গেলে তাহলে তার মনে একটা খটকা থেকে যাবে, অন্য শিক্ষার্থীর মনে খটকা থেকে যাবে আমি কেন এই নিয়মটা কেন লিখলাম। ঠিক আছে, এই নিয়মটা কেন লিখলাম। ওকে, এবার আসো 3 নাম্বার আর কি। বেস ফর্ম হবে, সাবজাংটিভ ছাড়াও বেস ফর্ম হতে পারে। সাবজাংটিভ হচ্ছে আবার ভিন্ন জিনিস, ওটা হচ্ছে দুটি ক্লজ লাগে। তোমরা একটা নিয়মের সাথে আরেকটা নিয়মকে কখনো মিক্সড করার চেষ্টা করবে না, এটা ভিন্ন জিনিস। সাবজাংটিভ হচ্ছে দুটি ক্লজ লাগে, ঠিক আছে। আর আমরা যেটা আলোচনা করছি একটি ক্লজের মধ্যেই ভার্বের বেস ফর্ম, কখনো আইএনজি কখনো টু, সেটা আর কি। ঠিক আছে, দুটি ক্লজ থাকতে হবে সাবজাংটিভের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলোকে আমরা বলি ম্যান্ডেটরি সাবজাংটিভ বা অব্লিগেটরি সাবজাংটিভ, যেটা সেক্ষেত্রে দুটি ক্লজ থাকতে হবে। দুটি ক্লজ ছাড়া যেটা হতে পারে সেটা আবার ফর্মুলাইক সাবজাংটিভ। সাবজাংটিভের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। সো আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। চলো, 3 নাম্বারটা হচ্ছে, 3 নম্বরে কি ভুল আছে দেখি, কে বলতে পারে? 3 নম্বরে কে বলো, ঝটপট কমেন্ট করে বলো 3 নম্বরে কি ভুল আছে। 3 নম্বর খুবই সহজ একটা নিয়ম আছে, দেখো এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে। সো প্রিপোজিশনের পরে সবসময় ভার্বে এই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের পরে ফর উই বলা যাবে না, কি বলতে হবে? ফর আজ। ইংরেজি ভাষায় দুটি জায়গায় ভার্বে এই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ইংরেজি ভাষায় দুটি জায়গায় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, একটি হচ্ছে প্রিপোজিশনের পর এবং আরেকটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের পর। ঠিক আছে, প্রিপোজিশনের পর এবং আরেকটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের পর। নিশ্চিত তোমরা যারা আমার ক্লাস তোমার ইয়েতে যে ক্লাসগুলো করেছো সেই ক্লাসগুলোতে এই জিনিসগুলো 2 নাম্বার ক্লাস আমি এই জিনিসটি পড়িয়েছিলাম যে ফর আজ হবে, ফর আজ হবে। গুড, তাহলে আশা করি বুঝতে পেরেছো, যেটা ভুল সেটাই অ্যান্সার, যেটা ভুল সেটাই অ্যান্সার, তাহলে ফর আজ হবে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এই বাক্যের সাবজেক্ট কি, খেয়াল করে দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে শি। তাহলে এই বাক্যের সাবজেক্ট যেহেতু শি, তাহলে এখানে হিমসেলফ হবে না, এটা হয়ে যাবে দেখো হারসেলফ। ঠিক আছে, এটা হয়ে যাবে হারসেলফ। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে শি, শি এর সাথে কখনো হিমসেলফ হয় না, তাহলে এটা হয়ে যাবে হারসেলফ। তাহলে আমরা জানি যেটা ভুল সেটাই অ্যান্সার, সো এটা এখানে অ্যান্সার হচ্ছে বি, যেটা ভুল সেটাই অ্যান্সার। গুড, 4 এর বি হবে, 4 এর বি। দেন এরপরে চলে যাও, চলো আমরা এই পরের যে বিষয়টি 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে এমবেডেড ক্লজ। 5 নাম্বার হচ্ছে এমবেডেড। এমবেডেড মানে সূত্রটা আমি ঝটপট একটু কমেন্ট ইয়েতে লিখে দিচ্ছি। দেখো এখানে যদি আমি শর্টকাট লিখে দিই তাহলে মনে রাখবা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমাকে জানতে হবে, দেখো এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে ডাব্লিউএস কোশ্চেনের পরে আমি ডু ব্যবহার করতে পারবো না, এটাকে বলে এমবেডেড কোশ্চেন, তাহলে এটাকে ডু ব্যবহার করা যাবে না। তাহলে এই ডুটা ব্যবহার করলে এটা ইন্টারোগেটিভের মতো হয়ে যাবে, সো ইট ইজ টোটালি রং। তাহলে পুরোপুরি এটা ভুল, তাহলে আমাকে ব্যবহার করতে হবে when we have to submit the proposal। তাহলে আমরা এই when এর পরে যে অক্সিলারি ভার্বটি এটি আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এমবেডেড ক্লজের স্ট্রাকচারটা শর্টকাট মনে রাখবে তোমরা। এমবেডেড ক্লজের স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো এবার তারপরে 6 নম্বরে আসো। 6 নম্বর হচ্ছে আমরা যেটা জানি, 6 নম্বরের পয়েন্টটা হয়তো তোমরা আগে থেকেই জানো। 6 নম্বরটা হচ্ছে তোমার নেগেটিভ এবং পজিটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এবং পজিটিভ এগ্রিমেন্ট, এখানে দুইটা নেগেটিভ একসাথে হয়েছে, দেখো হ্যাজ নট, নাইদার বা নিদার। তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে,
এখানে যেটা ব্যবহার করতে হবে দেখো, এটা হবে হ্যাজ নট আইদার হয়ে যাবে। তাহলে হ্যাজ নট আইদার হয়ে যাবে, ঠিক আছে, হ্যাজ নট আইদার হয়ে যাবে। তাহলে দুইটা নেগেটিভ একসাথে বসে না, তাহলে হ্যাজ নট আইদার, এবং এটাকে বলা হয় পজিটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। গুড, পজিটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, পজিটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। আর যেটা ভুল সেটাই অ্যান্সার। সো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে সেখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাজ নট নিদার। এটা ভুল, তাহলে এখানে আইদার বলতে হবে। সো যেটা ভুল সেটাই আমরা অ্যান্সার করব, যেটা ভুল সেটাই অ্যান্সার। গুড, পরেরটা চলে যাও, খুবই ঝটপট। আমরা অল্প কয়েকটা সময় আমরা যতগুলো পারি আমরা সলভ করে ফেলি, তাহলে তোমরা পরে হলেও ক্লাসটা আবার দেখে নিতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে এমপিটিআর এর ভুল। এই পরের ভুলটা হচ্ছে এমপিটিআর এর ভুল। এমপিটিআর তোমরা জানো টু বাই, এই বাই হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে বাইয়ের পরে কি কিনলা সেটা আগে বলতে হবে, এ নিউ কার, এ নিউ কার, তারপরে হবে ইন দা মর্নিং। তাহলে এখানকার নিয়মটা দাঁড়াবে, এখানকার নিয়মটা দাঁড়াবে, আমি যদি শর্টকাটে সেই নিয়মটাকে বলি, তাহলে এমপিটিআর অবজেক্টের পর এই সূত্রটা মেনে চলতে হবে। তাহলে আগে হচ্ছে তার আগে হচ্ছে অবজেক্ট, তার আগে অবজেক্ট, অবজেক্টের পরে হচ্ছে এমপিটিআর, অবজেক্টের পরে হচ্ছে এমপিটিআর, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যে বিষয়টা জানছি, এই যে এই নিউ কার, এই নিউ কারটা আগে যাবে, তারপরে ইন দা মর্নিং বলতে হবে, তারপরে ইন দা মর্নিং বলতে হবে। এই নিউ কার আগে যাবে, তারপরে ইন দা মর্নিং বলতে হবে। সো এখানেই ভুল আছে। আর আমরা একইভাবে জানি যেটা তোমার তোমার যেটা ভুল সেটাই অ্যান্সার। না, ওইটা তোমার অ্যাডভার্ব অফ ম্যানার না, এটা হচ্ছে আগে অবজেক্ট। এই নিউ কার্ডটা হচ্ছে আগে অবজেক্ট, অবজেক্টের পরে আসবে এমপিটিআর। এখানে কি নাই দেখো, এমপি নাই, তাহলে সরাসরি টি হয়ে যাবে, মানে টাইম হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ইন দা মর্নিং, এ নিউ কার কি নয়, নিউ কার কিন্তু এম নয়, মডিফায়ার নয়, বা ম্যানার নয়, এটা ম্যানার নয়, এটা হচ্ছে অবজেক্ট। কোন ভার্বের অবজেক্ট? বাই, এই বাই ভার্বের অবজেক্ট। আশা করি হাসান মাহমুদ বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে বাই ভার্বের অবজেক্ট। ওকে, তাহলে চলো পরের যে প্রশ্নটিতে, পরের প্রশ্নটিতে চলে যায়। আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় আমরা জানি, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে যেটা পাস্ট ইনডিফিনিট নাই সেটাই ভুল, যেটা ভুল সেটাই অ্যান্সার। গুড, এটা হয়ে যাবে ডি। তাহলে আফটারের পরে আমরা জানি আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট হয়ে যায়, আর প্রিন্সিপাল ক্লজটা এখানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। 7 আবার বলবো, 7 হচ্ছে এখানে ইন দা মর্নিংটা পরে যাবে। এই সেন্টেন্সটা হবে জন ডিসাইডেড টু বাই এ নিউ কার। এ নিউ কার হচ্ছে অবজেক্ট, এ নিউ কার হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পরে কি হয়ে যাবে? অবজেক্টের পরে এই যে টাইম, এখানে দেখো এমপি মানে ম্যানার, প্লেস, টাইম, রিজন, লিখে নিতে পারো এমপিটিআর মানে ম্যানার, প্লেস, টাইম, রিজন, ম্যানার, প্লেস, টাইম, রিজন। 9 নম্বর হচ্ছে আফটারের পরে পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, তাহলে ওয়াজ রিডিং হবে না, রিড, রেড বলি আমরা, তাহলে শুধু আর ই এ ডি হয়ে যাবে, পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, মানে সাবজেক্ট প্লাস ভি2 হবে। এখানে যেটা ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস ভি2, এখানে হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভি2। তাহলে সাবজেক্ট প্লাস ভি2, ঠিক আছে। ও আচ্ছা, 8টা মিসিং আছে। ওকে, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। তাহলে এখানে দেখো আদার্স যখন প্লুরাল হবে, আদার্স যখন প্লুরাল হবে তোমার মাথায় রাখতে হবে, আদার্স যখন প্লুরাল হবে, আদার্স যখন আমরা প্লুরাল ব্যবহার করব, তাহলে আদার প্লাস প্লুরাল নাউন হতে পারবে, আদার প্লাস প্লুরাল নাউন। আর যখন আদার্স বলবো তখন পরে কোনো নাউন ব্যবহার করা যাবে না, অর্থাৎ যে প্লুরাল নাউনটা এটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এটা কি হয়ে যাবে? তখন এটা ভুল হয়ে যাবে, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না, এই নাউনটা আমরা ব্যবহার করব না। তাহলে আদার বললে পরে প্লুরাল নাউন দিতে পারবো, কিন্তু আদার্স বললে পরে প্লুরাল নাউনটা ব্যবহার করা যায় না, আদার্স বললে প্লুরাল নাউনটা ব্যবহার করা যাবে না। সো এখানে ভুলটা হচ্ছে, তাহলে বুঝতেই পারছো এখানে এই যে আদার্স আছে, আদার্স, তাহলে এই ওয়ান্সটা ব্যবহার করা যাবে না। হয় তোমাকে বলতে হবে আদার ওয়ান্স, আর না হলে বলতে হবে শুধুই আদার্স, না হলে বলতে হবে শুধুই আদার্স। ঠিক আছে, শুধুই আদার্স। ওকে, হ্যাঁ, তাহলে 9 তো বুঝালাম। 9 হচ্ছে যে তোমার এদিকে পাস্ট পারফেক্ট, এদিকে হবে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, মানে সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2।
ওকে, দেন পরেরটাতে যাও। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ভুল হয়েছে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মেনি থিওরিজ, প্রিপজিশনের আগেরটা। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মেনি থিওরিজ। ঠিক আছে, ইউটিউবে আছে, হ্যাঁ এই ক্লাসগুলো আছে, থ্যাংক ইউ। মেনি থিওরিজ, এই থিওরিজ হচ্ছে প্লুরাল, যেহেতু এই থিওরিজটা প্লুরাল তাহলে এখানে হ্যাজ হবে না, এখানে হয়ে যাবে হ্যাভ, এখানে হয়ে যাবে হ্যাভ। মাচ মোর সানলাইট, অতিরিক্ত জোর দেওয়ার জন্য মোর ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, দীপঙ্কর মজুমদার, মনে রাখতে হবে। মনে করো বেটার, তুমি ইংলিশে বলতে পারো মাচ বেটার, মানে এই পয়েন্টটাও তুমি খাতায় লিখে নিতে পারো, এটাও একটা লিখে নিতে পারো। মানে মাচ প্লাস কম্পারেটিভ ডিগ্রি, একটা বাড়তি নিয়ম লিখে নিতে পারো, ইংরেজিতে বাড়তি একটা নিয়ম লিখে নিতে পারো, মাচ প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এটা লিখে নিতে পারো, মাচ বেটার, এটা হয়ে যাবে মাচ বেটার। তাহলে ব্রিলিয়ান্ট, তাহলে মাচ মোর ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট তার আগে মাচ দিতে পারবা। যে কোনো কম্পারেটিভ ডিগ্রিতে এমফ্যাসিস করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে মাচ ব্যবহার করা যাবে জোর দেওয়ার জন্য। জোর দেওয়ার জন্য আমরা মাছ ব্যবহার করতে পারবো, জোর দেওয়ার জন্য আমরা মাছ ব্যবহার করতে পারবো। তাহলে মাছ প্লাস কম্পারেটিভ ডিগ্রি, মাছ প্লাস কম্পারেটিভ ডিগ্রি, মাছ প্লাস কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তাহলে 10-এর ভুলটা আশা করি পেয়েছো। 10-এ হচ্ছে থিওরিজ সাবজেক্ট, 10-এ হচ্ছে থিওরিজ সাবজেক্ট। এই থিওরিজ এর কারণে এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হয়ে যাবে, এখানে হ্যাভ হয়ে যাবে। ওকে চলো 11, তাহলে 11-তে খুব সহজ একটা ভুল। এই ভার্বটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব, যেটা কন্টিনিউয়াস টেন্সে বসে না। এই ভার্বটা একটা স্টেটিভ ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্সে বসে না। তাহলে এখানে কি হবে, শুধু স্মেলস হবে, এটা হবে স্মেলস। ঠিক আছে, এটা হবে শুধুই স্মেলস। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না, ইজ স্মেলিং হবে না, এটা হয়ে যাবে স্মেলস, এটা হয়ে যাবে স্মেলস। ওকে, অন্তত 25টা করি, যেহেতু রোজার দিন, অনেকে আবার ওই রাতে উঠো তোমরা। 25টাতে চলো, পরের এটাতে চলে যাই। আচ্ছা, এরপরে দেখো আফটারের পরে যে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড ডিনার হবে। এখানে দেখো জন হ্যাড ডিনার, জন হ্যাড ডিনার, কারণ এখানে পাস্ট ইনডিফিনিট আছে, দেখো এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। জন হ্যাড ডিনার, আফটার জন হ্যাড ডিনার, জন হ্যাড ডিনার, তাহলে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। স্ট্যাটিক ভার্ব মানে যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। স্ট্যাটিক ভার্ব হচ্ছে যে ভার্বগুলো আমরা ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্সে, অথবা ইংরেজিতে এদেরকে নন কন্টিনিউয়াস ভার্ব বলা হয়, যেগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। যেগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। 11টা হচ্ছে এখানে এটা কন্টিনিউয়াস করা যাবে না, এটা একটা স্ট্যাটিক ভার্ব, স্মেলিং হয় না, স্মেলিং কন্টিনিউয়াস কেন্দ্রে ব্যবহার করা যায় না। সো এটা বলতে হবে শুধুই স্মেলস, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। যেমন আই এম লাভিং ইউ না বলে আই লাভ ইউ বলবো আমরা, আই এম লাভিং ইউ না বলে আই লাভ ইউ ব্যবহার করব। 13 নাম্বার হচ্ছে লাস্ট নাইট আছে, দেখো লাস্ট নাইট। 13 হচ্ছে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট থাকলে এটা হ্যাজ হবে না, শুধু ফিনিশড হবে, মানে পাস্ট ইনডিফিনিট হবে এটা। এখানে হ্যাজটা বাদ দিয়ে দাও, শুধু ফিনিশড হবে। তাহলে এটা লাস্ট নাইট থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, হ্যাজ ফিনিশড হবে না, শুধু ফিনিশড হবে, হ্যাজ ফিনিশড হবে না, শুধু ফিনিশড হবে। তাহলে আশা করি 11 নম্বর বুঝতে পেরেছো, এটা কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যাবে না। চলো এবার পরের প্রশ্নে চলে যাই। 14, আমরা 25টা 25 অন্তত করে ফেলি, দরকার হলে আগামী দিন বাকি 25 করাবো। তাহলে 14 নাম্বার দেখো, বিকজ স্যাম এন্ড মিশেল হ্যাড ডান অল অফ দ্য ওয়ার্ক, দেয়ার সেলস হবে না, ইংলিশে দেয়ার সেলস বলতে কোনো শব্দ নেই, ইংলিশে দেয়ার সেলস বলতে কোনো শব্দ নেই। 12 নাম্বার তো ব্যাখ্যা করেই আসলাম। 12 নাম্বার হচ্ছে আমরা 12 নাম্বার তো বললাম যে জন হ্যাড ইটেন, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে 14 নাম্বার, তাহলে দেয়ার সেলস বলতে ইংলিশে কোনো শব্দ নাই, এটা মনে রাখতে হবে, দেয়ার সেলস বলতে ইংরেজিতে কোনো শব্দ নেই এখানে, এই যে দেয়ার সেলস, তাহলে এটা কি হিসেবে দেম সেলস, আমরা দেয়ার সেলস বলতে শব্দ নেই। ওকে, তারপরে দেখো 15 নাম্বার, অ্যানাদার সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে,
তাহলে অ্যানাদার এর ব্যবহার এখানে ভুল। হোমওয়ার্ক হচ্ছে ইংরেজিতে আনকাউন্টেবল নাউন। তাহলে মনে রাখবা ইংরেজিতে সবসময় অ্যানাদার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এসসিএন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে অ্যানাদারের পরে এখানে হোমওয়ার্ক ব্যবহার করা যাবে না, অ্যানাদারের পরে এখানে হোমওয়ার্ক ব্যবহার করা যাবে না। তাহলে হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই কারণে অ্যানাদার ভুল। অ্যানাদার না বলে এখানে আদার হোমওয়ার্ক বলতে পারো, বা মানে অন্য কোনো ডিটারমিনার ব্যবহার করতে পারবে, কিন্তু অ্যানাদার দেয়া যাবে না। অ্যানাদার ব্যবহৃত হবে সবসময় শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অ্যানাদার ব্যবহৃত হবে সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অ্যানাদার ব্যবহার করতে হবে তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, তাহলে আশা করি 15 নম্বরে ভুলটা। আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট সর্বোচ্চ। আমরা 25টা সমাধান করব, কালকে আবার 25টা করব। তাহলে কয়েকদিনই তোমাদের এই যে ঈদের আগে আমি চেষ্টা করব মিনি টেস্ট গুলো শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা, আফটার 16 নাম্বার খুবই সহজ একটা ভুল দিয়েছে, দেখো। আফটার হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে টু টেক হয় না, আফটার টেকিং হবে। টু টেক হয় না, টেকিং হবে আর কি। ঠিক আছে, আফটার, তাহলে কি বলবো আমরা এখানে? আফটার প্রিপোজিশন, তাহলে টু টেক দিব না, আমরা কি দিব? আফটার টেকিং, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। আর পরের নিয়মটা আবার একটু লিখে নাও। পরের নিয়মটা যদি আমরা বলি, তাহলে পরের নিয়মটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা একটু খেয়াল করো। এই যে এখানে একটা নিয়ম আছে, যেটা এটা হচ্ছে প্রিপোজিশন প্লাস পসেসিভ কেস, পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা, প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে ইউ হবে না। এই যে এখানে দেখতে পাচ্ছ, যেটা আমি একটু উপরে তুলে দেই, দেখো এখানে ইউটি ব্যবহার করা যাবে না। এই যে এখানে ইউ হবে না, এই যে এখানে হয়ে যাবে ইওর। দেখো অন প্রিপোজিশন, তো তারপরে পসেসিভ কেস, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে অন ইউ লিভিং হবে না, এটা হয়ে যাবে অন ইওর লিভিং, অন ইওর লিভিং, অন ইওর লিভিং। 13 নম্বর বুঝুন, 13 নম্বর পরে আবার বুঝাই দিব, কিছুক্ষণ আগে তো বুঝাই আসলাম 13 নম্বরটা। তাহলে অথবা তুমি আবার ভিডিওটা দেখলে বুঝতে পারবা 13 নম্বরে কি বলেছি। পরে আমি আবার রিপিট করব, আগে আগে 25-25 পর্যন্ত করি, তারপরে সমস্যাগুলো এটা আমি বলে দিব। ঠিক আছে, এই 10:45 থেকে শুরু করব, 10:45 থেকে টানা কয়েকদিন ক্লাস নিব, 10:45 থেকে আশা করি। আচ্ছা, এরপরে আসো, দেখো ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, এটা দেখো, এটা ট্যাগ কোশ্চেন যদি হয়, আমরা জানি যে ট্যাগ কোশ্চেনে সেম ভার্বটাই হয়। তাহলে ইজেন্ট ইট হবে না, এটা হয়ে যাবে হ্যাজেন্ট ইট। এটা ইজেন্ট ইট হবে না, এটা হয়ে যাবে হ্যাজেন্ট ইট। তাহলে ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স উই হ্যাভ টক টু জন, ইজেন্ট ইট, তাহলে ইজেন্ট ইট হবে না, এটা হবে হ্যাজেন্ট ইট। দেখো ইট হ্যাজ বিন এ লং টাইম, তাহলে ইট হ্যাজ বিন আছে এখানে, তাহলে ইজেন্ট ইট হবে না, এটা হবে হ্যাজেন্ট ইট। ট্যাগ কোশ্চেন সমভার্বটা, এখানে যে সাবজেক্ট বা ভার্বটা, এটাই এখানে ফলো করতে হয়। ঠিক আছে, পজিটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ট্যাগ। তাহলে বুঝতে পারছো এখানে হ্যাজ বিন হয়ে যাবে। চেষ্টা করবো প্রতিদিনই নিয়ে ফেলার জন্য, তোমাদের মানে টানা কয়েকদিন ক্লাস নিব। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই শেয়ার করতে হবে, যত বেশি শেয়ার করবা তত ক্লাসগুলো আরো ইফেক্টিভলি নিতে পারবো, আরো স্টুডেন্টদের কাছে যাবে তাহলে। আচ্ছা, তারপরে দেখো হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং দিস হাউস উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি এন্ড সো ডাজ। খেয়াল করে দেখো এখানে আমরা যদি বলি যে জন ডাজ সো, এটা ভুল। তাহলে আমরা এটাকে তোমার সাবজেক্ট বার, এই যে তোমার পজিটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট আমরা জানি সাস। সাস মানে কি? সো অক্সিলারি সাবজেক্ট, সো অক্সিলারি, সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, এটাকে বলা হয় সাস। শর্টকাটে মনে রাখবা সাস, সো অক্সিলারি এবং সাবজেক্ট, সো অক্সিলারি এবং সাবজেক্ট। তাহলে সো জন ডাজ সো হবে না, এটা হয়ে যাবে সো ডাজ জন, জন ডাজ সো হবে না, হবে সো ডাজ জন। তাহলে জন ডাজ সো ব্যবহার করা যাবে না, সো ডাজ জন, সো ডাজ জন, সো ডাজ জন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার 20-এ দেখো এনজয়, যেমন একটা ভার্ব, ওই যে কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট মেবি, অথবা আমি জানি না স্টুডেন্ট অথবা অন্য কেউ হতে পারে, টিচার হতে পারে, একটা কমেন্ট করলো যেটা যে দুটি ভার্ব থাকলে আইএনজি, সেটা নয়। এই যে এনজয় এমন একটা ভার্ব, এরপরে কখনো টু দিতে পারবে না তুমি, এটা নির্দিষ্ট ফিক্সড। তাহলে আমাকে জানতে হবে যে কখন আইএনজি দিতে হয়, কখন টু দিতে হয়। আমি বলবো না যে দুটি ভার্ব থাকলেই সেটা সবসময় আইএনজি বসে। সো ওই সহজ এই নিয়মটা থেকে আমাকে বের হয়ে আসতে হবে, আমাকে অবশ্যই এটার ব্যাখ্যা জানতে হবে, কোন প্যাটার্নের সেন্টেন্স গুলো হয় সেগুলো আমাকে জানতে হবে। তাহলে এনজয় এমন একটা ভার্ব, এই এনজয়ের পরে কখনো আমরা ইনফিনিটিভ ব্যবহার করব না,
এনজয়ের পরে সবসময় বিং ব্যবহার করব এখানে, তাহলে এটা হয়ে যাবে এনজয়েড বিং এবল টু মিট সেভারাল মেম্বার্স। তাহলে এনজয়ের পরে ভার্বের সাথে কি হয়ে যাবে দেখো, আইএনজি হয়ে যাবে। ঠিক আছে, না যেটাই হোক যেই হোক না কেন আশা করি সে বুঝতে পেরেছে বিষয়টা। না বোঝার কিছু নাই, যদি সে মানে পজিটিভ মাইন্ডেড থাকে তাহলে ডেফিনেটলি জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে আর কি। আচ্ছা যাই হোক, সে যাই হোক না কেন, কিন্তু তোমার ইনশাল্লাহ আমি তোমাদের কোনো রেফারেন্স ছাড়া কোনো কথা বলি নেই। আমার প্রায় 22 বছর চলছে, 22 বছরে 22-23 বছরের কাছাকাছি পড়াচ্ছি। তো চেষ্টা করি স্টুডেন্টদের অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। না জানলে বলবো আমি জানি না, না জানলে বলবো জানি না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু চেষ্টা করব তোমাদের একদম পারফেক্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য। ওকে, তারপরে দেখো এখানে এটা এই যে আবার এই ভার্বের পরে এই দুইটা নিয়ম দেখো কাছাকাছি, 20 আর 21 দেখো। এই ডিসাইডের পর আমি কিন্তু আবার আইএনজি দিতে পারবো না। তো যে নিয়মটা উনি বললো যে দুটা ভার্ব থাকলে আইএনজি হবে, তাহলে কিন্তু ভুল এটা। এই যে ডিসাইডের পরে কি তাহলে আমি এখানে ফাইন্ডিং দিলে রাইট হবে, আবার এনজয়ের পরে টু দিলে রাইট হবে? নো, এই ডিসাইডের পর আবার ইনফিনিটিভ হবে, এই ডিসাইডের পর আবার ইনফিনিটিভ হবে। মোহাম্মদ আরিফ, একটু জানতে হবে, স্টপের পরে টু হতে পারে, স্টপের পরে কিন্তু টু হতে পারে, স্টপ রাইটিং, স্টপ টু রাইট, গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট। হ্যাঁ, স্টপের পরে যদি কোনো কাজ শেষ বুঝায় তাহলে আইএনজি হয়। তা আশা করি বুঝতে পেরেছো। এনজয় মাইন্ডে কোনো সমস্যা নেই, কিন্তু স্টপে কিন্তু ঝামেলা আছে। স্টপের ক্ষেত্রে টু প্লাস ভার্ব হতে পারে, আইএনজি হতে পারে, ডিপেন্ড করবে মিনিং এর উপরে, ডিপেন্ড করবে এটা মিনিং এর উপরে। কিন্তু ডিসাইডের পরে কোনো মিনিং নাই, এটা এরপরে ভার্ব আসলে টু দিতেই হবে, নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই। এনজয়ের পরে ভার্ব আসলে আইএনজি দিতেই হবে, এটা ডেফিনেটলি এই দুটা নিয়ম। তাহলে এই নিয়ম দুটি আমাকে জানতে হবে, আমি আন্দাজে বলতে পারবো না যে এই দুটা ভার্ব থাকলে আইএনজি হয়, বা দুটা ভার্ব থাকলেই টু প্লাস ভার্ব ব্যবহার করতে হয় বা ইনফিনিট ব্যবহার করতে হয়, সেটা কখনোই হবে না, এটা মাথায় রাখবে। হ্যাঁ, ডিসাইডের পরে ডেফিনেটলি টু ব্যবহার করবো। এবার আসে যে পার্সুয়েট, কিছুক্ষণ আগে আমি একটা ভার্ব লিখে আসলাম। এই পার্সুয়েট ভার্বটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে যে নিয়মটা আসবে সেটা হচ্ছে এই যে দেখো, কিছু নির্দিষ্ট ভার্ব হবে, পার্সুয়েট ভার্বটা হচ্ছে ওরকম, কিছু ভার্বের পরে এখানে নাউন অথবা প্রোনাউন হবে, নাউন অথবা প্রোনাউন হবে, তারপরে কি হবে দেখো, তারপরে টু প্লাস ভার্ব। এই যে দেখো, এখানে আবার কিন্তু আইএনজি দিতে পারবো না আমি, তাহলে এখানে এই বাক্যেও দুটি ভার্ব থাকলে পরের ভার্বের পরে ইনফিনিটিভ, এই নিয়মটাও ফিক্সড। তো প্রত্যেকটি নিয়ম আমি আলাদাভাবে আমাকে শিখতে হবে বা জানতে হবে, তাহলে আমি এই জিনিসগুলো জানতে পারবো বা বুঝতে পারবো। তাহলে 22 নম্বর খেয়াল করে দেখো, যে হেনরিস অ্যাডভাইজার পারসুয়েডেড হিজ টেকিং হবে না, কি হবে তাহলে, হিম টু টেক, পারসুয়েড হিম টু টেক, অ্যান্সার হয়ে যাবে পারসুয়েডেড হিম টু টেক। হ্যাঁ, পারসুয়েডের পরে নাউন প্রোনাউন থাকবে, তারপরে টু প্লাস ভার্ব। ঠিক আছে, পারসুয়েডের পরে নাউন প্রোনাউন থাকবে, তারপরে টু প্লাস ভার্ব। ঠিক আছে, আর দুটি করবো, আর ধৈর্য ধরে 5 মিনিট অপেক্ষা করো, বা 13 নম্বর যে বুঝো নাই আমি আবার রিপিট করব, সমস্যা নেই। আচ্ছা, তো এই 23 হচ্ছে এই যে দেখো, বি ভার্বের পরে সাধারণত প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। বি ভার্বের পরে যে দেখো ওয়্যার, ওয়্যারের পরে কি করেছে, বি ভার্বের পরে দেখো জর্জ, বেটি, জিল, সবাই কিন্তু ব্যক্তির নাম। এই জন্য বোঝা যাচ্ছে না যে এটা কি সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম, কারণ ব্যক্তির সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম সেম। ঠিক আছে, সো এখানে কি করতে হবে, এখানে মি হবে না, এখানে হবে আই, এখানে হবে আই, এখানে হবে আই। 22 নম্বরটা আবার একটু বলবো, আচ্ছা আচ্ছা বলছি, সমস্যা নেই। এখানে হচ্ছে এই পারসুয়েট শব্দের পরে হিম টু টেক হবে, এটার অ্যান্সার হয়ে যাবে দেখো হিম টু টেক, এটার অ্যান্সার হয়ে যাবে দেখো পারসুয়েট হিম টু টেক। এই যে নিয়মটা পরে লিখে দিয়েছি দেখো, এই যে এই নিয়মটা লিখে দিয়েছি আমি, এই নিয়মটা এই যে এখানে লেখা আছে দেখো, এই ভার্বের পরে নাউন প্রোনাউন, তারপরে টু প্লাস ভার্ব। ডিসাইড টু ফাইন্ডিং হবে না, ফাইন্ড হবে, টু ফাইন্ড, টু এর পরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, তাহলে 23 নম্বর বুঝেছো। 24 দেখো, 24, তাহলে 24 নম্বরে আসো, তাহলে 25টা আমরা করি অন্তত। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। তাহলে ওয়ার্ক যেহেতু বাক্যের সাবজেক্ট, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, তো এখানে আর হবে না, এটা ইজ হয়ে যাবে দেখো, এটা আর হবে না, এটা ইজ হবে, ইজ নট হবে, এটা আর নট না, এটা ইজ নট হয়ে যাবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এই ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার এই জন্য আর নট না, এটা কি হয়ে যাবে দেখো, ইজ নট, এটা ইজ নট হয়ে যাবে। ওকে, আগামীকালও কিন্তু ক্লাস নিব, আগামীকালও 10টা 45-এ সেম টাইম চেষ্টা করবো আগামীকালও ক্লাস নেওয়ার জন্য।
তাহলে এখানে টু যেটা এটা হবে না, তাহলে এটা মাথায় রাখবে যে আর হবে না, এটা ইজ হয়ে যাবে, এখানে ইজ হবে। আর লাস্ট ওয়ান 25 যেটা আজকের মতো, ওয়েন্ট হচ্ছে এমন একটা ভার্ব, এই যে ওয়েন্ট, এই যে দেখো ওয়েন্টের পরে নির্দিষ্ট কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আইএনজি হয়, এটা এই জন্য ভুল নয়। গো ফিশিং, আমি এখানে গো টু ফিশ বলতে পারবো না, কারণ এখানে গো এর নির্দিষ্ট নিয়ম আছে, ওই যে বললাম না যে আমাকে নিয়ম জানতে হবে, নিয়মগুলো ভালো করে জানার চেষ্টা করতে হবে। আমি যদি মানে মুখস্থ বিদ্যা বলি তাহলে ভুল বলবো, কিন্তু আমি যদি বলি আই ওয়েন্ট টু প্লে, এখানে কিন্তু আমি বলবো না আই ওয়েন্ট প্লেইং, আই ওয়েন্ট টু অ্যাটেন্ড দ্য ক্লাস, I went to attend the class, আমি বলবো না I went attending। এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু গো যুক্ত কিছু ফ্রেজ আছে যেগুলোকে বলা হয় রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, যেমন হতে পারে গো ফিশিং, গো স্কেটিং, গো ড্যান্সিং, ঠিক আছে, গো ড্যান্সিং, এগুলো আর কি। এখানে তো এই প্রিপোজিশনের পরে যেটা এটা সাবজেক্ট নাম 24 নাম্বার, ঠিক আছে দীপঙ্কর মজুমদার, দেখো এখানে এই যে বাই দিস অফিসার্স, এটা সাবজেক্ট নয়, প্রিপোজিশনের পরে কখনো সাবজেক্ট থাকে না, মনে রাখবে। এই ব্যাকের সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এগুলো বাদ দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসবে রিগেট, ফরগেট, রিমেম্বার, এগুলো টু দেওয়া রাইট, আইএনজি দিলেও রাইট, গ্রামাটিক্যালি দুইটাই রাইট। তোমাকে বুঝতে হবে কোন পয়েন্টে আইএনজি হয় টু হয়। হ্যাঁ, ক্লাসগুলো কন্টিনিউ করো, ধারাবাহিকভাবে আসবে, ওগুলো আমি ব্যাখ্যা করব। তাহলে দ্য প্রেসিডেন্ট ওয়েন ফিশিং, তাহলে আফটার, এটা ওয়েন ঠিক আছে, তাহলে ভুলটা কোথায়, আফটারের পরে আমি বলেছি পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হ্যাজ ফিনিশড হবে না, কি হয়ে যাবে তাহলে দেখো হ্যাড ফিনিশড, হ্যাড ফিনিশড। এখানে হচ্ছে বি ভার্ব প্লাস বি প্লাস সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, মি না হয়ে আই হবে আর কি। হ্যাঁ, এখানে হ্যাড হয়ে যাবে, তাহলে এখানে হ্যাড হবে, এখানে হ্যাড হবে, এখানে হ্যাড হবে, যে হ্যাজ ফিনিশড যেটা হ্যাড ফিনিশড হবে। 23 এবার বুঝছো, এই যে বলে দিলাম, এই যে বি ভার্বের পরে এখানে মি হবে না, তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, মি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দুটি জায়গায় হয়, একটা হচ্ছে ব্যাকের সাবজেক্ট হিসেবে, আর একটা বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। ওকে, তাহলে এখানে আর কারো কোনো সমস্যা আছে? 23, 24, 25 সবগুলো বুঝেছো? একজন বলেছিল 13 বুঝো না, আরেকজন হচ্ছে 8, 13 এবং 8। 13 কেন বুঝবে না? এই যে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট থাকলে এটা পাস্ট ইনডিফিনিট হবে, তখন হ্যাজটা হবে না। যে কোনো অতীত সময় উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস V2, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস V2, এখানে হ্যাজ আসবে না। যে আই ওয়েন্ট বলতে হবে, দেখো আই ওয়েন্ট বলতে হবে, আই ওয়েন্ট বলতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2। আট হচ্ছে, আটও তোমাদের বুঝিয়ে দিয়েছি। আট হচ্ছে আদার্স শব্দটি, এই যে বলেই দিয়েছে আট, আট হচ্ছে আদার বললে প্লুরাল নাউন বলতে পারবা, তার মানে আদার বয়েজ বলা যাবে, আদার বয়েজ বলা যাবে। কিন্তু তুমি যখন আদার্স বলবা তখন বয়েজ বলা যাবে না, মানে পরের নাউনটি তখন উজ্জ্ব রাখতে হবে, পরের নাউনটি উজ্জ্ব রাখতে হবে। তাহলে এখানে এই যে আদার্স, দেখো এখানে আদার্স বলেছে, এখানে আদার্স বলেছে, তাহলে আদার্স বললে আমি ওয়ান্স বলতে পারবো না, এই ওয়ান্সটা বাদ দিতে হবে, এই ওয়ান্সটা বাদ দিতে হবে। তাহলে হয় তোমাকে বলতে হবে আদার ওয়ান্স, আর না বলতে হবে ওয়ান্সটা বাদ দিয়ে বলো আদার্স, তাহলে আর কোনো সমস্যা নেই। 20, 24, 26, 19 সবগুলো ব্যাখ্যা করেছি, আবার একটু দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। 19, 25, 23, 26, আচ্ছা 19, 19 হচ্ছে এই যে সাস, জন ডাস সো হবে না, মানে এটা পজিটিভ এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে, এই স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। কি? এই যে এখানে দেখো সাস, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, সো অক্সিলারি সাবজেক্ট সাস, তাহলে 18 নম্বর হচ্ছে সাস, সো অক্সিলারি এবং সাবজেক্ট। এই 19 নাম্বারটা সো অক্সিলারি এবং সাবজেক্ট। 24, 25, 26, 24 সবগুলোই বলেছি, তারপর আবার বলছি দেখো 24, 25, 26, 23 তো বলে দিয়েছি, 23 হচ্ছে মি আই হবে, 25 হচ্ছে আমি বলেছি আফটারের পরে এটা পাস্ট পারফেক্ট হবে,
আফটারের পরে এটা পাস্ট পারফেক্ট হবে, একটা পাস্ট ইনডিফিনিট হয় আর একটা পাস্ট হবে, তাহলে হ্যাড ফিনিশড হবে। দেখো আফটার হি হ্যাড ফিনিশড, আফটার হি হ্যাড ফিনিশড, আফটার হি হ্যাড ফিনিশড। 26 নাম্বার হচ্ছে, 26 এখনো পড়ায়নি, 26 হচ্ছে পিটার অ্যান্ড টম প্লে হবে। 26 আগামী দিন পড়াবো, 26 থেকে 50 আগামী দিন পড়াবো। 20 নম্বরে এনজয়ের পরে টু বি হবে না, এনজয় বিং হবে। এনজয়ের পরে টু বি হবে না 20 নাম্বার, এনজয়ের পরে টু বি হবে না। তাহলে 3 4, 3 4 হচ্ছে 3 খুবই সহজ, ফরের পরে উই বলা যাবে না, ফর আজ, ফরের পরে উই বলা যাবে না, ফর আজ হবে এখানে। আর 4 হচ্ছে এই বাক্যের সাবজেক্ট তো হিম শি, তাহলে এখানে হিম সেলফ হবে না, হার সেলফ হবে। ঠিক আছে না? আর কোনো অ্যাডমিশনের আমি আর 2 মাস আগে ভর্তি বন্ধ করে দিয়েছি। অ্যাডমিশনের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এবার 2 মাস আগে আমি ভর্তি বন্ধ করে দিয়েছি, আর স্টুডেন্ট নেইনি। ঠিক আছে, আর স্টুডেন্ট নেইনি। 24 হচ্ছে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এই দা ওয়ার্ক অনুযায়ী এখানে কি হবে, এই যে দেখো দা ওয়ার্ক অনুযায়ী এখানে এই আর হবে না, এখানে এটা দা ওয়ার্ক অনুযায়ী এখানে ইজ হবে, ওয়ার্ক অনুযায়ী ইজ হবে, ওয়ার্ক অনুযায়ী ইজ হবে, তাহলে এখানে হবে দা ওয়ার্ক ইজ নট worth our paying them any longer। তাহলে এই পারফর্মড এটা হচ্ছে বর্ধিত অংশ, এটা হচ্ছে বর্ধিত। আর প্রিপোজিশনের পরে কখনো সাবজেক্ট থাকে না, আর ভার্বের পাস্ট পার্টিসিপল কখনো সাবজেক্ট হতে পারে না। 7 হচ্ছে ডিসাইডেড টু, এখানে হচ্ছে এমপিটিআর, এই যে লিখে দিছি দেখো অবজেক্ট, এটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এখানে হচ্ছে প্রথমে অবজেক্ট দিবা, ভার্বের পরে প্রথমে অবজেক্ট, তারপরে এমপিটিআর। এখানে অবজেক্ট আছে দেখো বাই, বাইটা হচ্ছে ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, তাহলে বাইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এখানে বাইটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি কিনলো, একটা নিউ কার কিনলো, কখন কিনলো, ইন দা মর্নিং কিনলো, ইন দা মর্নিং। সো আগে নিউ কার, তারপর হচ্ছে ইন দা মর্নিং। সো আশা করি বুঝতে পেরেছো। কালকে ইনশাল্লাহ 25 থেকে 50 পর্যন্ত সমাধান করে দিব, আধা ঘন্টা করে ক্লাস করো, ইনশাল্লাহ সবগুলো হয়ে যাবে। হোয়েন ব্যবহার করা যাবে, হ্যাঁ হোয়েনও ব্যবহার করা যাবে, ক্লিপস্টোভেলে আছে দেখবা, হোয়েনও ব্যবহার করা, এই হোয়েনও ব্যবহার করা যাবে, ক্লিপস্টোভেল ওটা নাই। কিন্তু অনেকে এই জন্য এটা ওকে ভুল মনে করে, দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছে হোয়েন মার্থা ওয়াজ কুকিং শি বার্নড হার হ্যান্ড, হোয়েন মার্থা ওয়াজ কুকিং শি বার্নড হার হ্যান্ড। বা যারা আমার স্টুডেন্ট তাদেরকে ক্লাস আমি পড়িয়েছিলাম, এই পার্টগুলো পড়িয়েছিলাম। তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা শেয়ার করবে, শেয়ার করে তোমরা আগামী দিনে হয়তো তোমাদের শেয়ার করে তোমাদের পুরস্কার দিব, যারা যারা শেয়ার করবে, এবং প্রতিদিনই সর্বোচ্চ যে শেয়ার করবে তাকে একটা করে বই গিফট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, দেখি কে কে তোমরা এখানে শেয়ার করতে পারো। সো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।